গঠনে সার্চ কমিটি নিরপেক্ষভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন 4 বিশিষ্ট নাগরিক। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির কাছে 2টি নাম প্রস্তাব করার পরামর্শ দেন এই 4 বিশিষ্ট নাগরিক। সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনা, সমকাল সম্পাদক গোলাম সরওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটির সদস্যরা। নির্বাচন কমিশনারদের নিয়োগে রাজনৈতিক দলগুলো থেকে আসা নামগুলোকে যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রাধান্য দেওয়ার পাশাপাশি তাদের প্রস্তাবগুলো লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার পরামর্শ দেন এই 4 বিশিষ্ট নাগরিক। কার্যকর করে তুলতে চাই, এফেক্টিভ যদি করে তুলতে চাই, নির্বাচন কমিশনকে যদি আমরা স্বাধীনভাবে দেখতে চাই, তাহলে আমাদের দরকার অত্যন্ত যোগ্য, দলনিরপেক্ষ, প্রজ্ঞাবান, বিবেকবান, সাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যার সামান্যতম বিরোধ আছে তাকে করা যাবে না, এটা আমরা জোর দিয়ে বলেছি। পানিতে মাত্রাতিরিক্ত লবণের কারণে সুন্দরবন সহ পানির অনুযোগী উপকূলীয় অঞ্চলের পানি সুপেয় পানির জন্য এসব এলাকার মানুষকে প্রতি মুহূর্তে যুদ্ধ করতে হয়। ভবিষ্যতে সুপেয় পানির সংকট নিয়ে মুক্তা মাহমুদের ধারাবাহিক রিপোর্টের 3য় পর্বে থাকছে উপকূলীয় অঞ্চলের পানির খরা। সহায়তা করেছেন বাগেরহাট প্রতিনিধি শামসুর রহমান। নদীমাতৃক বাংলাদেশের গ্রামগঞ্জেও এখন পানি কিনতে হয়। অবাক করা এমন তথ্যের সত্যতা মিলবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাটের রামপালে। উপজেলার ফুলপুকুর এটি। এখান থেকে প্রতিদিন পানি নিয়ে যাওয়া হয় বাড়ি বাড়ি বিক্রি করতে। প্রতি ড্রাম পানি বিক্রয় 40 থেকে 50 টাকায়। আমরা গ্রামে পানি লই যাই, বিক্রি করি গ্রাম প্রতি 30-40 টাকা। আমাদের এলাকার এই পুকুর থেকে মনে করেন দেখা যাইতে আছে আনুমানিক 20 থেকে 30টা গ্রামে পানি নিচ্ছে। সারা বাসাবাড়ি পানি দিয়ে আমরা সবার জীবন বাঁচাই। পানির জন্য বাগেরহাটের 9 উপজেলার মধ্যে 3টি নির্ভরতা এই একটি মাত্র পুকুরে, আর বাকি উপজেলার মানুষেরা প্রতিদিন পানি কিনছেন চড়া দামে। এই অত্র অঞ্চলের লোক এই ফেরিকালি, গোটা ফেরিকালি যত লোক আছে এই পুকুরের পানি খায়। আমাদের এই জায়গায় সুপ্রিয় পানির খুব অভাব। এলাকায় কোনো সুপ্রিয় পানির কোনো ব্যবস্থাই নাই। এ জায়গায় কোনো টিউবওয়েল পাতানো যায় না। বিশেষজ্ঞরা বলছেন বছর যত যাচ্ছে পানিতে লবণাক্ততার পরিমাণ তত বাড়ছে। ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের সি লেভেল রাইজ হচ্ছে, ট্রান্সবাউন্ডারি ওয়াটার ফ্লো সেটা যদি কমে যায়, যেটা বাংলাদেশের ক্ষেত্রে কমছে, তাহলে লবণাক্ততার যে মাত্রা এটা কিন্তু ইনল্যান্ডের দিকে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। তো এতে করে আপনার সারফেস ওয়াটার কোস্টে গেলে পাবেন, কারণ জোয়ার ভাটার এলাকা হচ্ছে কোস্ট, সেখানে পানি জোয়ারের সময় পাওয়া যায়, কিন্তু সেই পানিটা লবণ, এই পানিটা খাওয়া যায় না। এসডিজির আমাদের চ্যালেঞ্জটাই হচ্ছে যে অ্যাক্সেসের সাথে সাথে আমাদের সবাইকে সুপেয় পানি দিতে হবে। তিনি বলেন এসব অঞ্চলের সুপেয় পানির জন্য বৃষ্টির পানি সংরক্ষণের পাশাপাশি জরুরি পুকুরের পানি শোধন বা পন্ডস অ্যান্ড স্পিল্টার। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মানসম্মত ও আধুনিক করার কথা জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানু। দুপুরে আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এসে এমন কথা বলেন তিনি। বললেন দেশকে উন্নত করতে শিক্ষিত জাতি গড়ার বিকল্প নেই, আর তাই বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ সময় তিনি নবনির্মিত প্রতিষ্ঠানটির 8তলা ভবন উদ্বোধন করেন। কলেজের শিক্ষক পরিচালনা পর্ষদ, এলাকার গণ্যমান্যরা এই সময় উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে প্রভাবিত না করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকলের কাছে গ্রহণযোগ্য কমিশন গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি। দলীয় পরিচয় কাউকে নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হলে দেশের মানুষ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র রক্ষা মঞ্চ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বিএনপির এই নেতা। রাষ্ট্রপতিকে প্রভাবিত না করে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি একজন গ্রহণযোগ্য নির্বাচন কমিশনার সহ 4 জনকে নিয়োগ দেন। বাংলাদেশের সার্চ কমিটির মাধ্যমে এমন নির্বাচন কমিশন প্রধান নিয়োগ করেন সকল দলের গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত। রাজনৈতিক পরিচয়ে কোন লক্ষ্যে প্রধান নির্বাচন করেন
সেটা কি গ্রহণযোগ্য হবে? রাজধানী যাত্রাবাড়ির একটি বাড়িতে অভিযান চালিয়ে সরওয়ার তামিম গ্রুপের আইটি শাখার প্রধান আশফাক ই আজম সহ 4 জনকে আটক করেছে র্যাব। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এদিকে বাবুবাজার মিডফোর্ট চেকপোস্টে পুলিশের উপর দুর্বৃত্তের এসিড হামলায় 2 পুলিশ সদস্য আহত হয়েছে। গেল রাতে এই ঘটনা ঘটে। বিস্তারিত আর বাদলের রিপোর্টে। বুধবার রাত 3:30টার দিকে র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব ধুলাইপাড়ের দনিয়া রোডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে র্যাব 10। প্রায় 3 ঘন্টার অভিযানে কোনো রকম রক্তপাত ছাড়াই 4 জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন সরওয়ার তামিম গ্রুপের আইটি শাখার প্রধান রংপুরের আশফাক ই আজম, ঝিনাইদহের শাহিনুজ্জামান, বগুড়া গাবতলীর মাহবুবুর রহমান ও জামালপুরের আশরাফ আলী। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান জানান, গেল মাসের 23 তারিখেই নির্মাণ শ্রমিক পরিচয়ে তারা এ বাসা ভাড়া নিয়ে এখানে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের কিছু আইসোলেটেড যে সকল মেম্বাররা এখনো বাইরে অবস্থান করছে, তারা কিন্তু পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তারা প্রশিক্ষণ নিতে চেষ্টা করছে এবং নাশকতা পরিকল্পনা করছে এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি তাদের এরকম ছোট ছোট গ্রুপকে কিন্তু আমরা আটক করতে সক্ষম হয়েছি। সেরকম গোপন তথ্যের ভিত্তিতেই কিন্তু আজকে র্যাব 10 কর্তৃক যে আজকে আমার পিছনে যে একটি বিল্ডিং আছে সেখানে একটি অভিযান পরিচালনা করা হয়েছে রাত 3:30টার দিকে এবং এখান থেকে 4 জনকে আটক করা হয়েছে। এদিকে বাবুবাজার মিডফোর্ট রোডের চেকপোস্টে পুলিশের উপর দুর্বৃত্তের হামলায় 2 পুলিশ সদস্য আহত হয়েছে। লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ ইব্রাহিম খান জানান, বুধবার মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা 3 জনকে থামতে বললে তারা হঠাৎ পুলিশের উপর হামলা চালায়। একটা মোটরসাইকেল আসছে, 3 জন আরোহী সহ, তাদের মুখ বাধা ছিল। আস্তে আস্তে তাদেরকে যখন সিগন্যাল দেয় তারা একটু স্লো করে, তো হঠাৎ করে তাদের মধ্যে থেকে একজন একটা পলিথিনের ব্যাগ ছুঁড়ে মারে। সেখান থেকে আমাদের একজন কনস্টেবলের মুখে অ্যাসিড লাগে। মোটরসাইকেল আরোহীর মধ্যে একজন আবার আমাদের আরেকজন এএসআইকে আঘাত করে, তার মাথা ফেটে যায়। আহতরা হলেন এসআই নুরুজ্জামান ও কনস্টেবল রফিকুল। এ সময় পুলিশের গুলিতে এক হামলাকারীকে আটক করা হলেও বাকি 2 জন পালিয়ে যায়। আহতদের ঢাকা মেডিকেল ও মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আর বাদল, RTV, ঢাকা। রংপুরে তারাগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছে। গেল রাতে উপজেলার রংপুর সৈয়দপুর মহাসড়কের লেংড়িছড়া ব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তারাগঞ্জ থানার ওসি জানান, মহাসড়কে ডাকাতির প্রস্তুতির খবরে অভিযান চালানো হয়। এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ডাকাতরা। জবাবে পুলিশও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মশিউর ও বিজয় চন্দ্র নামে 2 ডাকাতের মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির বেশ কয়েকটি মামলা রয়েছে। আজ বিকেল 3টায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। মেলা উপলক্ষে ইতোমধ্যে সব আয়োজন শেষ করেছে বাংলা একাডেমি। আর নজর কাড়া ডিজাইনে নিজেদের স্টল সাজিয়েছেন প্রকাশকরা। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বইমেলার সর্বশেষ প্রস্তুতির খবর জানাচ্ছেন মায়াদুর রহমান রুবেল। কাঠ, বোর্ড আর শোলার সমন্বয়ে মনের মাধুরী মিশিয়ে শিল্পীর তুলিতে আঁকা হয়েছে দৃষ্টিনন্দন এইসব বইয়ের বিতান। খ্যাতনামা লেখক আর বইয়ের প্রতিকৃতি বাড়িয়েছে মেলার সৌন্দর্য। ছোটদের আকৃষ্ট করতে শিশুদের স্টলের সাজসজ্জা ছিল চোখে পড়ার মতো। মাসব্যাপী এই বইমেলা চলবে প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। তবে ছুটির দিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে মেলা। 30% কমিশনে পাওয়া যাবে বাংলা একাডেমির বই, আর অন্যান্য প্রকাশনের বই আগের মতোই 25% কমিশনে পাওয়া যাবে। 2 ভাগে বিভক্ত হয়ে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে গেল 3 বছর যাবত চলছে মেলা। প্রচারের অভাবে সোহরাওয়ার্দী উদ্যানে পাঠক কম হয় বলে অভিযোগ রয়েছে প্রকাশকদের। বই বিক্রি এবং প্রকাশনা বলতেই সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা, আর বাংলা একাডেমিতে শুধুমাত্র প্রদর্শনীর বইমেলা। এই বিষয়টা সরকারিভাবে আরো উদ্যোগ নিয়ে আরো বেশি পরিচিত করানো দরকার আমার কাছে মনে হচ্ছে। 2 খণ্ডে হতে কিন্তু পাঠকরা সম্পূর্ণভাবে বিভ্রান্ত। তারা প্রথমেই কিন্তু এখনো অভ্যাসবশতই বাংলা একাডেমিতে প্রথম ঢুকে দেখছেন যে কোনো প্রকাশক নেই, তখন তারা ঘুরে হয়তো আসছেন, কেউ হয়তো চলে যাচ্ছেন। পাঠকদের পাশাপাশি দলের নেতা কর্মীদের বই পড়া কর্মসূচিতে মনোযোগী করতে উদ্যোগী আওয়ামী যুবলীগ। আমরা প্রথম প্রমাণ করলাম যে একটি বইয়ের জন্য মানুষের যে অসংখ্য লাইন,
এখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলুন, গবেষক বলুন, বিভিন্ন অফিস আদালত, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী আমরা দেখেছি লাইন ধরে আসছে। মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মেলা প্রাঙ্গণে বসানো হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। পাঠক এবং প্রকাশকদের কথা মাথায় রেখে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতিতে গত 3 দশকেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে অমর একুশে গ্রন্থমেলা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। কবিতায় পারে বর্বরতার বিরুদ্ধে, অস্ত্র সন্ত্রাসের বিরুদ্ধে আলোর পথযাত্রীদের হাত ধরে সত্যের জয়কে ত্বরান্বিত করতে, এমন অভিমত জানিয়ে কবিতার মাধ্যমে সব রকমের হতাশা আর নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। সুরাই মনির রিপোর্ট। কবিতা মানে না কোনো বর্বরতা, এই স্লোগানকে সামনে রেখে 2 দিনব্যাপী শুরু হলো জাতীয় কবিতা উৎসব। পাবলিক লাইব্রেরি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উৎসবের আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। ছেলে মেয়েদের নাম করে দুধ চেয়ে উৎসবে অংশ নিয়ে দেশি বিদেশি কবিরা তাদের চাওয়া পাওয়া নিয়ে আলোচনা সমালোচনা করেন। কবিতার বই প্রকাশ খুব সহজ, কাজে সেদিক দিয়ে আমার মনে হয় যে কোনো কবিরই চাওয়ার ব্যাপারে কোনো ঘাটতি থাকার কারণ নাই। কবিরা সত্য কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কবিতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিভা কবিতা, দেশের জন্য কবিতা। যারা বিশিষ্ট কবি তাদেরকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করে তাদেরকে সম্মানিত করা। 1 ফেব্রুয়ারি যদি বাংলাদেশের জাতীয় কবিতা দিবস হিসাবে যে ঘোষিত হয় তাহলে আমরা খুব খুশি হই। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজ্য বাংলার পাদদেশ থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আরিফিন সিদ্দিক সেখানে পদযাত্রা কর্মসূচিতে নেতৃত্ব দেন। সুরাইয়া মুন্নি, RTV, ঢাকা। 3 দিনের সফরে আজ ঢাকা আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সফরে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। বিকেল 5টার দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে মাহমুদ আব্বাসের। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সন্ধ্যায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কূটনৈতিক সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ ছাড়াও দুদেশের বেশ কিছু বাণিজ্য সম্পর্কিত বিষয়ে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বিদ্যার দেবী মা সরস্বতী, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। দেবীর কৃপা লাভের আশায় ভক্তদের ভিড় রাজধানীর পূজা মণ্ডপগুলোতে। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের 5ম তিথিতে সরস্বতী পূজা আয়োজনের নিয়ম থাকায় অতি প্রত্যুষে বিভিন্ন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর কাছে ভক্তরা চাইলেন জ্ঞানের প্রার্থনা। এদিকে মণ্ডপ পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, নাশকতা এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। বিদ্যাদেবীর কাছে জ্ঞানের হাতেখড়ি, তাই তো শ্রী পঞ্চমীর সকালেই অভ্র আবির, আমের মুকুল, দোয়াত কলম, জবের শীষ আর বাসন্তী রঙের গাঁদা ফুল নিয়ে মায়ের কাছে আরাধনায় ব্যস্ত ভক্তরা। সরস্বতী মাকে প্রণাম আর আরাধনা শেষে বিদ্যার্থীরা চাইলেন জ্ঞানের প্রার্থনা। আমরা ঠাকুরের কাছে প্রে করতে এসেছি যাতে আমাদের পরীক্ষা ভালোভাবে দিতে পারি। প্রার্থনা, বিদ্যা, এগুলা কি চাই। স্টুডেন্ট তাদের মঙ্গল কামনা করবে, এই জন্য আমরা পূজা করতে আসি। এখানে মেইনলি জ্ঞান অর্জনের জন্য আর বিদ্যা অর্জনই আসি। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে কৃষিবিদ ইনস্টিটিউটের পূজা মণ্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের সব ধর্মের মানুষের নিরাপত্তায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের গোয়েন্দারা খুবই তৎপর, আমাদের পুলিশ বাহিনী তৎপর। আমরা মনে করি এই জায়গায় কোনো ধরনের ঘটনা ঘটবে না, তবু আমাদের তৎপর রয়েছে যাতে না ঘটে, সেই জন্য আমরা সবসময় সজাগ। পরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন আওয়ামী লীগ নেতারাও। তারা জানান,